নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম মুক্ত আহ্বায়ের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও আমরা শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। আমরা আজকে শিক্ষা সম্পর্কিত আলোচনা করবই অবশ্যই, কিন্তু এর সঙ্গে আমরা শিশুদের কীভাবে শিশুদের মধ্যে গাছ প্রীতি, বৃক্ষপ্রীতি ছড়িয়ে দেওয়া যায় সেটা কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই আমরা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আলোচনা করব, স্কুলের শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করব, এবং আমাদের মধ্যে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন শেখ মিসকিন সাহেব রয়েছেন। তিনি গাছ গ্রুপের সদস্য এবং তিনি একজন সর্বশিক্ষা মিশন, আমাদের যে পূর্ব বর্ধমান জেলার সর্বশিক্ষা মিশন তার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আমরা মিসকিন সাহেবকে আমাদের স্বাগত জানাই মুক্ত আহ্বায়ের পক্ষ থেকে। নমস্কার। আমার বাঁদিকে রয়েছেন মোহাম্মদ উজির আলী, তিনি নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার খণ্ডঘোষ ব্লক হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং গাছ গ্রুপের সদস্য তিনিও, এবং দীর্ঘদিন ধরে একজন শিক্ষা সচেতন মানুষ, মাদ্রাসাটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। এই যে শিক্ষার সঙ্গে যুক্ত থাকা এবং যে ছাত্রদের প্রতি একটা সহানুভূতি, তাদের প্রতি যে টান এবং শিক্ষাকে ভালোবেসে সমাজ গঠন করা, সুন্দর সমাজ গড়ে তোলা তার লক্ষ্য, এবং সেই ব্যাপারে তিনি আমাদের মধ্যে এসছেন, তাকে আমরা স্বাগত জানাই মুক্ত আহ্বায়ের পক্ষ থেকে। নমস্কার। তো এই দুজন আজকে আমাদের আলাপচারিতা অংশ নেবেন বিভিন্ন বিষয় সম্পর্কে, শিক্ষা সংক্রান্ত, গাছ গ্রুপ সংক্রান্ত, গাছের প্রয়োজনীয়তা কি সমাজে, ছাত্রদের মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় বৃক্ষরোপণের যে চারদিকে যে একটা চাহিদা রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কী করে ফুলফিল করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে মিসকিন সাহেবের কাছে আমার জানতে চাইব যে গাছ গ্রুপের সদস্য দীর্ঘদিন ধরে রয়েছেন আপনি, তো এই কীভাবে এই গাছ গ্রুপের যে একটা মানসিকতা এটা তৈরি করা, এটা কীভাবে আপনাদের মাথায় এলো? নমস্কার। প্রথমে আমি মুক্ত আবহাওয়ার সাংবাদিক যিনি আমাদের এখানে ডেকেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের গাছ গ্রুপের পক্ষ থেকে। গাছ গ্রুপের সূচনা হচ্ছে 1993 সাল। আমাদের জাতীয় শিক্ষক শ্রী অরূপ চৌধুরী এনার প্রতিষ্ঠাতা, ওনাকে সবাই জানেন, জাতীয় শিক্ষক এবং গাছ মাস্টার নামে পরিচিত। উনি তিল তিল করে আস্তে আস্তে প্রথম একাই ছিলেন, তারপরে পরিধি বেড়েছে। 2006 সালে স্যারের সঙ্গে প্রথম আমার আলাপ। তারপরে আমরা যেহেতু শিক্ষাঙ্গনের লোক, আমাদের যে বিদ্যালয়গুলোকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, নির্মল বিদ্যালয়, শিশু মিত্র বিদ্যালয়, যামিনী রায় পুরস্কার, তখন আমরা শুরু করে দিলাম এই গাছ গ্রুপকে সহযোগিতা নিয়ে, এবং আমাদের যারা আধিকারিক ছিলেন এবং আছেন তাদেরকে সঙ্গে পরামর্শ করে প্রতিটা বিদ্যালয়কে যাতে আমরা গাছ দিয়ে পুরস্কৃত করতে পারি অন্যান্য পুরস্কারের সঙ্গে, তখন থেকেই কিন্তু আমরা শিক্ষাঙ্গনে গাছ দিয়ে পুরস্কৃত করার একটা চল শুরু করলাম। তৎকালীন যারা জেলা শিক্ষা আধিকারিক ছিলেন এবং বর্তমান যিনি শিক্ষা আধিকারিক আছেন, এই ধারাবাহিকতা কিন্তু এখনও পর্যন্ত সেটা বজায় আছে। আর গাছ গ্রুপ এখানে কিন্তু আমাদের নাম হচ্ছে সবুজ শ্রবণ, এবং মহিলাদের সবুজ শ্রবণা বলা হয়। এই গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যেটা বুঝেছি যে একটা গাছ একটা মানুষের কাছে যাওয়ার জন্য একটা বিশাল একটা মাধ্যম, এবং সমাজকে সচেতন করার জন্য সমাজে যে কত বড় প্রয়োজনীয়তা সেটা করোনাকালে কিন্তু আমরা সবাই উপলব্ধি করেছি। যে অক্সিজেনের সিলিন্ডার কিন্তু কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতে হবে যদি গাছ শেষ হয়ে যায়। এখান থেকে মানুষ বুঝেছেন, এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন খণ্ডবন আমরা করে থাকি। বিভিন্ন বিদ্যালয়ে যেমন টাউন স্কুলে শতবর্ষ উদযাপনে এই রিসেন্ট হয়েছে। আমরা এই বামুনিয়া হাই স্কুলে করেছি। আমরা নিশ্চিন্তপুর যখন পুরস্কার পাই শিশু মিত্র, তখনও ওনাদেরকে গাছ দিয়ে আমরা সম্বর্ধনা করেছি। তো এইভাবে কিন্তু আমরা প্রচুর খণ্ডবন করেছি। সেই খণ্ডবন এখন তিলে তিলে বড় হচ্ছে। বিভিন্ন কবরস্থান, আশ্রম, শ্মশান
যেখানে আমরা ফাঁকা জায়গা পাই। তাছাড়া কারো যদি নিকট আত্মীয় মারা যায় তার স্মরণে কিন্তু আমরা গাছ লাগানোর মতো ব্যবস্থা করেছি। এবং কারো বিয়ে বাড়িতে আমরা যদি অ্যাটেন্ড করি আমাদের হাতে কিন্তু গাছ থাকবেই এবং সেই গাছ কিন্তু আমরা সেখানে দিই। এইভাবে কিন্তু আমরা, তাছাড়া আমাদের রামকৃষ্ণ আশ্রমে যারা দীক্ষিত হন সেখানেও কিন্তু আমরা গাছ বিলি করি, তাদের হাতে গাছ তুলে দিই। এইভাবে সমাজের বিভিন্ন জাতি, স্তরে ধর্ম, বর্ণ নির্বিশেষে একদম যে কোনো সামাজিক কাজে, সমাজ শিক্ষা সংক্রান্ত কাজে সমস্ত আপনারা গাছ গ্রুপ এগিয়ে আসছেন। একদম। এই সদস্য সংখ্যা এখন কত? আমাদের গাছ গ্রুপের সদস্য সংখ্যা এই মুহূর্তে এক্স্যাক্টলি না বলতে পারলেও আমাদের 1000-এর কাছাকাছি আমাদের গাছ গ্রুপের সদস্য সংখ্যা আছে। আর হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু প্রায় 3500-4000-এর মতো আমাদের। আপনারা কীভাবে এই সংগঠনটাকে ধীরে ধীরে এই বিস্তার ঘটাচ্ছেন? এর মূল মন্ত্রটা কি? এত সদস্য হচ্ছে, দিন দিন আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানে হয়, যেমন আমাদের বর্ধমান ইউনিভার্সিটির বোটানির ওদের একটা ক্যাম্প হয়েছিল, সেখানে কিন্তু আমাদের গাছের একটা স্টল করেছিলাম। যেমন লিটিল ম্যাগাজিন মেলা, সেখানে আমাদের গাছের স্টল করেছিলাম। আমাদের নিজস্ব খোঁজবাগানে আমাদের গাছ মেলা, যেটা আমাদের সমস্ত সবুজ শ্রবণারা ছিলেন। সুকল্যাণবাবু কিন্তু আমাদের এআইএফ স্কুল, উনি কিন্তু এটার পরিচালনাটা করেছিলেন পুরোপুরি। তাছাড়া আমাদের কিছু কিছু সবুজ শ্রবণা আছে যাদের ছাদ বাগান আপনারা যদি দেখেন, সেই ছাদ বাগান থেকে তারা গাছ তৈরি করছে এবং সেই গাছ কিন্তু আমাদের গ্রুপকে দিচ্ছে। তাছাড়া আমাদের আদর্শ ছাদ বাগান তৈরিতে আপনারা কি মানুষকে আগ্রহ প্রকাশ করছেন মানুষের কাছে? একদম আগ্রহী করে তুলছেন, আগ্রহী করে তুলছি। এবং সেই ছাদ বাগানের যে মানে কীভাবে করতে হবে, কনসেপ্টটা কীরকম? সেই কনসেপ্টটা হচ্ছে, আপনি ছাদ বাগান যাদের ছাদ আছে তারা কিন্তু সেখানে গাছ কিংবা ফুলের গাছ ইত্যাদি লাগাচ্ছেন। তারা কিছু কিছু গাছ তারা উৎপন্ন করছেন, সেটা হচ্ছে যে আমাদের ইনডোর প্ল্যান্ট। সেই ইনডোর প্ল্যান্ট যেহেতু শহরের বিশেষ জায়গা নেই, ছাদটাই তার সম্বল, সেই জন্য আমরা উৎসাহিত করছি যে আপনারা ছাদেতেই আপনারা বাগানটা করুন। কারণ যতটুকু অক্সিজেন, যতটুকু প্রকৃতিকে সুন্দর রাখা যায় সেই চেষ্টা করুন। সেই নিরিখে কিন্তু অনেক, আপনি বর্ধমানে আমরা যে গাছ মেলাটা করেছিলাম, আমরা বিভিন্ন ছাদ বাগান থেকেই কিন্তু কালেক্ট করে করে নিয়ে এসে কিন্তু এত বড় একটা মেলা করেছিলাম। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন বিশ্বনাথ দাস উনিও যাচ্ছেন, অনেক স্কুল, আমাদের বিবেকানন্দ কলেজে আমি যেখানে শিক্ষকতা করি সেখানেও দেখেছি তিনি গাছ, বটানি ডিপার্টমেন্ট যে কোনো প্রোগ্রাম হলে সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে দেন, টবে করে নিয়ে গিয়ে। আবার ইউনিভার্সিটিতেও তাকে দেখেছি। তো এই ধরনের মানুষ নিরলসভাবে তারা নিজের অত্যন্ত সব সময় দিয়ে নিরলস পরিশ্রম করে তিনি গাছের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সুন্দর গাছকে পরিচর্যা করতে শেখাচ্ছেন। তো আপনারা এভাবে কি কোনো কর্মসূচি আরও বেশি নিতে চান, যাতে মানুষ আরও বেশি আগ্রহী? আমরা নিচ্ছি এই কারণেই যে মানুষকে যদি সচেতন করতে না পারি, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বিভিন্ন বিদ্যালয়ে খণ্ডমন করার তাগিদে এখান থেকেই অনুভূত করছি যে এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা গাছের কাছে আনতে পারি, কলেজ ইউনিভার্সিটির ওরাই বেশি করে কিন্তু আমাদের ফেসবুকটাকে, ওরা সদস্য সংখ্যাটা বাড়ছে ওদের দ্বারাই, এবং তারা খুব উৎসাহিত, খুব ভালো লক্ষণ। এই আমাদের যেমন কাটোয়াতে আমাদের যে শাখা আছে, তারা একটা বিশাল বড় গাছ মেলা করলো মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলে। তেমনি ওদের বোধহয় প্ল্যাটিনাম জুবিলি হলো। আমার বীরভূম শাখা, তারা বিভিন্ন যারা আধিকারিক আছেন তাদের কাছে গাছ নিয়ে গেছে এবং তাদের সঙ্গে তারা এত সুন্দর মানে একটা মেলবন্ধন ঘটিয়েছে, তারাও সহযোগিতা করছে। আমার পুরুলিয়াতে সংগঠন, মুর্শিদাবাদের সংগঠন, তারা সবাই কাজ করছে। এইভাবে শাখাটা কিন্তু আস্তে আস্তে আমাদের বৃত্তের বাইরেও চলে যাচ্ছে। এবং ঝাড়খণ্ডেও আমরা গিয়েছিলাম, কারমাটার বিদ্যাসাগরের যেখানে কর্মস্থান, সেই কারমাটারেও গিয়ে আমরা খণ্ডমন করে এলাম। এইভাবে কিন্তু শুধু গাছ গ্রুপ বলে কিছু নেই, একটা সমষ্টি আমরা, এখানে একজন বলে কিছু নেই, এই সমষ্টি কাজ করছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ধরে আছেন, যেমন এই স্যার দক্ষিণ দামোদরের অনেক স্কুলে, আমাদের অরূপবাবুকে তো মানে কম কথা বলা হবে, মানে সারা জীবনটাই গাছের জন্য, বিভিন্ন জায়গায় মেলা বাঁচানোর জন্য, গাছের প্রসারের জন্য, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের জন্য তিনি সবসময়। আর আমাদের আর একটা জিনিস হচ্ছে, আমরা মানে আমাদের যে বন বিভাগ আছে, এই বন বিভাগের যারা আধিকারিক আছেন তারা কিন্তু ভালো রকম সহযোগিতা করেন, এই সহযোগিতাটা আমরা পাচ্ছি। আর তাছাড়া আর একটা জিনিস হচ্ছে
প্রশাসনের বিভিন্ন যে স্তরের আমাদের আধিকারিকরা আছেন তারাও কিন্তু রিসেন্ট একটা পঞ্চায়েতের এখানে হয়ে গেল একটা সংস্কৃতি লোকমঞ্চে একটা বড়, সেখানেও কিন্তু 50 পিস টব সহ গাছ, যদিও ওটা গাছ গ্রুপেরকে সহযোগিতা নিয়েছেন কিন্তু ওনারা সমস্তটাই ব্যয়ভারটা এই যে ওনারা গাছ বহন নিয়ে করেছেন। আসেন এটা তো একটা খরচ আছে। অবশ্যই এগুলো নিয়ে আসা, টবের সঙ্গে নিয়ে আসা, একটা খরচ, মানুষকে ক্যারিং কস্ট আছে। এই খরচগুলো আপনারা কি নিজেরাই বহন করেন? দেখুন একটা জিনিস, যেমন গতকালই একটা জিনিস ঘটেছে আমাদের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের, আমি উদাহরণস্বরূপ বলছি, মিউনিসিপ্যাল বয়েজ জয়দেববাবু কাল রিটায়ার করেছেন, কিন্তু উনি আমাদের গাছ গ্রুপকে 10,000 টাকা কালকে দান করেছেন। এই ধরনের দাতা কিন্তু আছেন, তারা সময় দিতে পারেন না, কিন্তু দাতা আমরা যখন গ্রুপে লিখে দিই অমুক জায়গায় 50টা, অমুক জায়গায় 100টা গাছ লাগবে, তখন কিন্তু গাছের মূল্য হিসাবে ধরে সবাই কিন্তু আমাদেরকে দান করেন। যখনই আমাদের সেই গাছ সংখ্যাটা হয়ে যায় তখনই আমরা কিন্তু বলি আর লাগবে না। এইভাবে কিন্তু মানুষ সাড়া দিচ্ছেন, একদম। এবং মানুষের সাড়া, মানুষের আপনাদের কাজই আপনাদের পরিচয়। একদম মানুষ এগিয়ে আসছেন, এগিয়ে আসছেন। হ্যাঁ, এইটাতেই স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসছেন। এটাতেই আমাদেরকে উৎসাহিত করছে একদম। যে আমাদের এই প্ল্যানটা সাকসেস, এবং মানুষ বুঝেছেন। এখন দেখবেন গাছের প্রতি একটা মানুষের ন্যাক এসেছে, মানুষ কিন্তু গাছ লাগানোর দিকে একটা, আর বিশেষ করে আমাদের বাচ্চারা যদি এই প্রজন্মটাকে আমরা যেটা ধরেছি, এই প্রজন্মগুলো যদি এগিয়ে আসে তাহলে একদিন আমরা এই পৃথিবীকে কিন্তু আমরা কলুষমুক্ত করতে পারবোই, এই আশা ভরসা আমাদের। একদম একদম। এবং গাছ, একটি গাছ একটি প্রাণ শুধু কথায় বললে হবে না, মুখে বললে হবে না, বাস্তবায়ন ঘটাতে হবে। সেই কাজ আপনারা নিরলসভাবে চেষ্টা এবং করেন। আমরা এটাই চেষ্টা করছি, বন্ধু হব সবার সাথে, আমি সবুজ গাছ। যে বন্ধু কিন্তু সবুজ গাছের সঙ্গে হতেই হবে মানুষকে, নইলে কিন্তু আমরাই বাঁচবো না, পৃথিবী বাঁচবে না, পৃথিবী বাঁচবে, মানুষ বাঁচবে না, সভ্যতা বাঁচবে না। এটাই হচ্ছে আমাদের। আমি খুব সমৃদ্ধ হলাম তার বক্তব্য শুনে, তাকে পরে তার কাছে আসবো। আমি এখন উজির সাহেবের কাছে আসছি, মোহাম্মদ উজির আলী, নিশ্চিন্দপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। তো আপনার এই মাদ্রাসা, মাদ্রাসা সম্পর্কে প্রথমে একটু আসি। এই হাই মাদ্রাসায় আপনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। তো এখানে এখন আপনাদের স্ট্রেংথ কীরকম? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আমাদের আগামী সোমবার থেকে 10 তারিখ থেকে মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল এসব পরীক্ষা আছে। এই পরীক্ষা শুরু হচ্ছে, হ্যাঁ একসঙ্গে শুরু হচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রছাত্রীদের আমরা প্রীতি শুভেচ্ছা এবং প্রার্থনা করছি তারা যেন মুক্ত মনে খুব ভালোভাবে পরীক্ষা দেয়, তার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে এবার বলি। মাদ্রাসা মানে তো স্কুল, মানে বিদ্যালয়। স্কুল, মাদ্রাসা, বিদ্যালয়। তো সেই বিদ্যালয় কনসেপ্ট নিয়ে আমরা মাদ্রাসার অভিমুখটাকে ঠিক করেছি। তো সেখানে আমাদের ছাত্রছাত্রী মোটামুটি ঠিকই আছে, শুধু একটা নির্দিষ্ট কমিউনিটি নয়। হ্যাঁ বলছি, মানে নির্দিষ্ট কোনো কমিউনিটি নয় এখানে। এখানে আমাদের অভিমুখ হচ্ছে মানব সন্তানদের শিক্ষালয়। এটা কোনো বিশেষ সম্প্রদায়ের শিক্ষালয় নয়, কিন্তু আমাদের অন্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীও এখানে আছে। তো করোনার সময়ে আমাদের কিন্তু সেইভাবে উপরওয়ালার করুণা যে আমাদের সেইভাবে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি। আমাদের ছাত্রছাত্রীরা আমরা যে সমস্ত কথা বলেছি বা যে সমস্ত মানে নিয়মকানুন বলা হয়েছিল সেগুলো মেনেই তারা কিন্তু সুস্থ স্বাভাবিক ছিল, এবং যখন বিদ্যালয় খুলে তখন তারা সমস্ত বিধি মেনেই বিদ্যালয়ে আসার চেষ্টা করেছে। একদম। না, আপনাদের এই যে মাদ্রাসায় তাহলে ছাত্রছাত্রী কমেনি, একই রয়ে গেছে, একই আছে। স্ট্রেংথ একই রকম রয়েছে, আগে যা ছিল। আর যেখানে ইংরেজি মাধ্যমের দিকে লোকে ধাবিত হচ্ছে, এমনি বাংলা সরকারি স্কুলগুলো, বাংলা মাধ্যম স্কুল, সেগুলো ছাত্র সংখ্যা অনেক কমে যাচ্ছে, কি শহরে কি গ্রামে, অনেক ক্ষেত্রেই। প্রাইমারি স্কুল অবস্থা তো আরও খারাপ। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি কোনো রকম এফেক্ট পড়েছে? না, আমাদের স্কুলটা, মাদ্রাসাটা হচ্ছে যে গ্রাম্য এলাকায়। তো এখন তো নতুন ট্রেন্ড একটা, যে মানুষ প্রাইভেট স্কুলের দিকে, ইংলিশ মিডিয়াম হোক আর এমনি হোক, মানে একটা ক্রেজ চলছে। তো আমরা সেই দিক থেকে আমাদের মাদ্রাসাটাকে মানে প্রাইভেট স্কুলের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবো এই রকম পর্যায়ে নিয়ে গেছি।
এবং এটা কোনো আমার একার দায়িত্ব নয়, আমাদের যে নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার টিম আছে সেই টিম কিন্তু এইটা ভেবেছে যে এরকম করলে আমরা কিন্তু ওই প্রাইভেট স্কুলগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবো। যদি কখনো মাদ্রাসায় যান তাহলে তার পরিবেশ লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা এমনভাবে পরিবেশটাকে তৈরি করেছি সেখানে শিশুরা যেন ভয়মুক্তভাবে মাদ্রাসায় আসতে পারে। সেখানে প্রথমে ঢুকলেই আপনি একটা পুকুর দেখতে পাবেন, সেই পুকুরে রাজহাঁস আনন্দের সঙ্গে যাতে শিক্ষা লাভ করে, খেলতে খেলতে শিক্ষা, হাসতে হাসতে শিক্ষা, গাইতে গাইতে শিক্ষা, গান আছে, আবৃত্তি আছে, ভালোবাসা আছে, মানুষের প্রকৃতি আছে, এই তো শিক্ষার একটা পরিবেশ। হ্যাঁ, শিশু কেন্দ্রিক হিসাবে গড়ে তুলেছি যাতে ছেলেরা ভয়মুক্ত পরিবেশে এই মাদ্রাসায় আসতে পারে। ভীতি কাটানোর জন্য আপনারা কি করছেন? এই যে ভয় মুক্ত বলছেন, অঙ্কের ভীতি, ইংরেজি ভীতি, আমরা সবসময় ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক, ইভেন আমিও ছাত্রছাত্রীদের সঙ্গে গভীরভাবে মিশি। শাসন যে করি না, শাসন করি, কিন্তু শাসনের মধ্যে অনেক শিক্ষা থাকে, সেই শিক্ষা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং যার ফলে মানে রেগুলার আমরা ওদের সঙ্গে কন্ট্যাক্ট রাখি, সেই খেলার মাঠেই হোক, ক্লাসেই হোক, অন্য সময়ে হোক। আমরা বলি তোমরা জানবে যে তোমাদের বাড়িতে যেমন বাবা মা আছে, এই স্কুলে যখন তুমি এলে, মাদ্রাসায় যখন এলে, তখন তোমার গুরুজনরাই তোমার বাবা মা। এখন আমরা তোমাদের হচ্ছে এটা সেকেন্ড ঘর, এখানে 5.5 ঘন্টা থাকবে। তোমরা যদি বাবা মাকে অনেক কথা বলতে পারবে না, সেগুলো আমাদেরকে নির্দ্বিধায় বলতে পারো, যেটা আমরা অনেক সময় তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। সেটা কিন্তু আমরা ওদেরকে বোঝাতে পেরেছি। সেই জন্যই ওরা অনেক গুরুতর জিনিস যেগুলো বাবা মাকে বলতে পারছে না, আমাদেরকে এসে বলছে বিভিন্ন বিষয়। সেটা আমরা অনেকটাই সফল এই বিষয়ে। স্কুলের মাঠ, খেলাধুলার ব্যাপার, যে আগ্রহ ছাত্রীদের আছে, সেক্ষেত্রে আপনাদের কি সাংস্কৃতিক অঙ্গন, এগুলো কি যথাযথ রয়েছে আপনার? এটা ঠিকই, অনেক ভালো প্রশ্ন করেছেন। আমরা প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি শুধু ওই পড়াশোনার মধ্যে থাকলে হবে না। পড়াশোনা তো খালি ছাত্রছাত্রীর সর্বাঙ্গন বিকাশ সেইটা যাতে হয়, সেই জন্য আপনি খেলাধুলা, সর্বাঙ্গীন বিকাশ ঘটে। হ্যাঁ, খেলাধুলা, কালচারাল, যেমন খেলাধুলার মধ্যে আমরা যদি কোথাও খেলতে যাই, তো এখন একটা ট্রেন্ড এমন হয়েছে যে নিশ্চিন্তপুর হাই মাদ্রাসা এসে গেছে তাহলে আমাদের আর কোনো প্রাইজ পাবো না, এরকম একটা আমরা তৈরি করতে পেরেছি। আবার যদি নাটক বলুন, যে কোনো সময় 5-6 দিন পেলেই আমাদের ছেলেমেয়েরা, মানে আগে যেমন একটু ভয় কুঁকড়ে থাকতো, আমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন সর্বশিক্ষা বা অন্যান্য ডিপার্টমেন্ট আমাদেরকে অনেক সময় 5-6 দিনের নোটিশে আপনাদেরকে একটা নাটক করে দিতে হবে এই বিষয়ে। সেটা কিন্তু আমরা একদম ভয়মুক্তভাবে ছেলেমেয়েরা করতে পারছে, এটা আমাদের মনে হয়েছে। আবার বিভিন্ন আবৃত্তি, তারপর আপনার এক্সপেন্টর স্পিচ, এক্সটেম্পোর স্পিচ, তাৎক্ষণিক বক্তৃতা, তারপর আমি বলবো যে আমাদের ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, কেরাত পাঠ, এগুলো, গজল, কেরাত পাঠ, এগুলোতে আমাদের ছেলেরা কিন্তু খুবই দৃঢ়ভাবে সফল। এবং এটা খালি আমি এমনি বলার জন্য বলছি না, যদি আমার কখনো মাদ্রাসায় যান তাহলে দেখতে পারবেন যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় যে প্রাইজগুলো নিয়ে এসছে, সেই প্রাইজগুলো কিন্তু সাজানো আছে। ইভেন ভাবতে পারলে মানে ভাবা যাবে না যে দুটি মেয়ে মানে মুখাভিনয়ে ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টে, মুখাভিনয়, মানে অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে। অনেকে এই স্কুলের সঙ্গে মাদ্রাসাকে একটু তাচ্ছিল্য করেন যে মাদ্রাসায় পড়িস, এরকম, কিন্তু আমার মনে হয় যে ওই ইসলামিক পরিচয় আর অ্যারাবিক, এই দুটো ছাড়া কিন্তু অন্য কোনো তফাৎ নেই, ওগুলো এক্সট্রা, বাকি সবই একই। ঠিকই বলেছেন। এবার আপনার কি মনে হয়? হ্যাঁ, সিলেবাস সব একই, ভৌতবিজ্ঞান এখানেও আছে, আবার স্কুলেও আছে। তাহলে ভৌতবিজ্ঞান তো সিলেবাস আলাদা কিছু হবে না, একই আছে। কিন্তু আমাদের যেটা হয় যে মাদ্রাসায় অ্যারাবিক আছে, তো অ্যারাবিক কোনো ভাষা, সাহিত্য, এটাই বলতে চাইছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শিখতে পারে এই ভাষাটা। যদি ছেলেরা শিখতে পারে তাহলে মিডিল ইস্টে কিন্তু অনেক কাজ আছে, যেটা তার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। কোনো আমরা যদি একজন মুসলিম সংস্কৃত ভাষা শিখতে পারে সমস্যা হবে, একজন অন্য ধর্মের মানুষ অ্যারাবিক, হিন্দি, উর্দু ভাষা শিক্ষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে কোন রকম ব্যারিয়ার থাকা উচিত নয়, এবং এক্ষেত্রে কোনো কুণ্ঠাবোধ করা উচিত নয়। একটা সাহিত্য বা ভাষা, এটা কিন্তু সবারই আমি এটাই বলতে চাইছিলাম মাদ্রাসা শিক্ষা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। কেন বলছি আমি, অ্যারাবিক একটা ভাষা, সেই ভাষা মানে সাহিত্য, এটা তো গেল,
এবার ইসলামের ইতিহাস যেটা আছে, ইসলামের ইতিহাস কোনো ধর্মই তো বলবে না যে তুমি অধর্ম করো, তুমি সত্য কথা বলো না, তুমি খুন করো, এ করো, অন্যভাবে তুমি রোজগার করো, কল্যাণ সব ধর্মে রয়েছে আছে। তো আমরা ইসলাম পরিচয় যে সাবজেক্ট আছে, সেই ইসলাম সাবজেক্টে আমরা ছেলেদের নৈতিক যে শিক্ষা, সেই নৈতিক শিক্ষা আছে, আবার সঙ্গে মূল্যবোধ তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ধর্মের বিষয়টাও খানিকটা জানছে। তাই আমার মনে হয় যে মাদ্রাসা শিক্ষা একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। আর একটু আমরা ভালো বলতে পারি যে আমরা এইচএস সেকশনে কিন্তু আমার মাদ্রাসায় সংস্কৃত পড়ানো হয়, সেটাও একটা ভাষা, হ্যাঁ, যাতে ছেলেমেয়েরা হ্যাঁ অন্য জিনিস অন্য হায়ার লেভেলে যখন যাবে তখন সে সাবজেক্টটা নিয়ে যেন পড়ার সুযোগ পায়, এই চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এতে আমরা কিন্তু অনেকটাই সফল, এটা আমি বলতে পারি। আপনার মাদ্রাসায় কিছু ব্যতিক্রমী কিছু শিক্ষা দেওয়া হয় বা কোনো কর্মসূচি থাকে যেটা অন্য স্কুল বা মাদ্রাসায় হয় না? সব সময় আমাদের মানে অনেক সময় অনেক মাস্টারমশাই আছেন আমার, হ্যাঁ, যারা ছাত্রছাত্রীদের খেলার ছলে কিন্তু শিক্ষা দেয়, খেলার ছলে শিক্ষা দেয়। এমন কিছু আছে, একটা নাচ হচ্ছে, সে নাচের মধ্যেও শিক্ষা আছে, ছড়ার মাধ্যমে শিক্ষা হচ্ছে, এইগুলো কিন্তু আছে। তারপর অনেক সময় ব্রতচারীর মতো যে শিক্ষাগুলো আছে সেটাও হয়। আর এমনি আমরা ছেলেদের মেয়েদের মানে বিশেষ করে মূল্যবোধ, এই মূল্যবোধ তৈরি করার চেষ্টা করি আমরা। আমরা যে প্রকৃতি সকাল থেকে রাত হচ্ছে, সূর্য উঠছে, চাঁদ উঠছে, এই সব কিছুর মধ্যে শিক্ষা। সুনীমরা বসু তো নিজেই বলেছেন, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। কত সুন্দর, প্রত্যেকের শিক্ষা আমাদের শিক্ষা নেওয়ার আমাদের জায়গা আছে, সব প্রত্যেক মানুষ, প্রকৃতি, পশু পাখি সবাই। সেক্ষেত্রে আমরা মাদ্রাসা শিক্ষা কিন্তু অন্য শিক্ষা থেকে পৃথক নয়। না শিক্ষা একই রকম, কারণ বাড়তি কিছু বিষয় জিনিস যেগুলো ছেলেরা জানতে পারছে। আর একটা বলা উচিত আমার, যে এই মাদ্রাসার মানে এইরকম শিশুকেন্দ্রিক মাদ্রাসা গড়ে তোলার পিছনে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের সর্বশিক্ষা যে মিশন, তাদের যে কোঅর্ডিনেটর আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা মাঝে মাঝে আমাদের ইন্সপেকশন করেছেন, মাইনরিটি অফিস, বিডিও অফিস, হ্যাঁ, এরা আমাদের তো এসআই অফিস, আমাদের অনেক সময় যে ইন্সপেকশন করেছেন, সেই ইন্সপেকশনে বিভিন্ন আমাদেরকে তথ্য দিয়েছেন, আমাদেরকে মাদ্রাসাকে শিশু কেন্দ্রিক করে গড়ে তোলার জন্য আমাদের কিন্তু বুস্টিং করেছেন। যদি মাদ্রাসায় যান দেখতে পাবেন গোটা মাদ্রাসার দেওয়ালে জুড়েই কোনো শিক্ষার কিছু না কিছু আছে, তাতে সে মূল্যবোধের শিক্ষাই হোক, পড়াশোনায় হোক। এখনই আমাদের গাছ গ্রুপ নিয়ে কথা হচ্ছিল যে এমন একটা দিন আসতে পারে আমাদের পিঠে হয়তো একটা সিলিন্ডার নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে পারে, হতে পারে। তো আমি মাদ্রাসায় যদি যান দেখতে পাবেন সিঁড়ির উপরেই ওই সিলিন্ডার নিয়ে একটি ছাত্র মাস্ক লাগিয়ে মানে অক্সিজেন নিচ্ছে। এটা আমরা বোঝাতে চাইছি যে আমাদের গাছ লাগাতে হবে, আর না হলে কিন্তু একদিন আমাদের এই পরিণতি হতে পারে। তো গোটা মাদ্রাসা জুড়েই কিন্তু আমাদের এইটা আছে। আর যদি মাদ্রাসায় যান, মানে গাছ নিয়ে তো কথা, বিশেষ করে আমরা তো গ্রাম এলাকার মানুষ হয়েছি, গাছের প্রতি আলাদা একটা প্রীতি আছে আমাদের, তো টান রয়েছে। তো বর্ধমানে এসে গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে টানটা আরও বেড়েছে। যদি মাদ্রাসায় যান কখনো, তাহলে জানতে পারবেন মাদ্রাসায় যে কোনো সময় আমাদের তো খুব বড় জায়গা নেই, মাঠটাকে বাঁচিয়ে আমরা দু একটা বড় গাছ আর বাকি কিন্তু বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে। সেই ফুলের গাছ যে কোনো সময়ে যে কোনো সিজনে গেলে কমসে কম 30টা ফুল পাবেন, আমি গুনে দেখেছি। যে আমি এত জানতাম না, এত গাছের ফুলের নাম জানতাম না। দত্তপ্রিয়া বলে একটা ফুলের গাছ আছে, তারপর আমরা বেগম বাহার, এগুলো মানে সাধারণত আমাদের এমনি আমরা জানতে পারি না। এরকম অসংখ্য ফুল আছে, হ্যাঁ, অসংখ্য ফুলের গাছ আছে যে আমি এখনই 30টা নাম বলতে পারি, কিন্তু সেগুলো ওই মাদ্রাসার ধারে ধারে ছেলেরাই কিন্তু এগুলো করে। আমরা কোনো আলাদা কিন্তু খুব বড় কাজ হলে লোক লাগাই, আর না হলে কিন্তু ছাত্রছাত্রীরাই। শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, সরকার প্রদত্ত, হ্যাঁ পেয়েছি 22 সালে। তো এই মাদ্রাসার এই কাজের জন্যই আমাকে দিয়েছেন। আর আমার নিজের কাজের জন্য মনে হয় যে মাদ্রাসা আপনাকে সম্মানিত করেছে, সম্মানিত হয়েছে। আমার নিজস্ব কোনো অ্যাক্টিভিটির জন্য মাদ্রাসা আমাকে শিক্ষারত্ন দিয়েছে এমন নয়। মাদ্রাসায় যে সমস্ত কাজ হয়েছে, আমরা যেমন 13 সালে আমরা নির্মল বিদ্যালয় পেয়েছি, 16 সালে আমার মাইনরিটি স্কুল হয়েছে, মাইনরিটি হোস্টেল হয়েছে, যেখানে আমার 60টা ছেলে খুব ভালোভাবে পড়াশোনা করছে, হ্যাঁ। আর 18 সালে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের সমস্ত মাদ্রাসাগুলোর থেকে একাডেমিক এক্সেলেন্সি মানে বেস্ট মাদ্রাসা হয়েছে। 19 সালে বর্ধমান জেলার শুধুমাত্র মাদ্রাসা নেই নয়, সমস্ত স্কুল মিলে
আমরা 19 সালে শিশু মিত্র প্রাইজ পেয়েছি জেলা সেরা হয়ে, যেটা আমাদের গর্বের বিষয়। এছাড়াও আমরা 21 সালে আবার জামিনী প্রাইজের জন্য রাজ্যে মনোনীত হয়েছি। তো সামান্য আমাদের এর জন্য আমরা পাইনি, সেকেন্ড হয়েছিলাম আমরা। আবার 22 সালে আবার জামিনের জন্য মনোনীত হয়েছি, সেই রেজাল্ট এখনও বেরোয়নি। আবার 22 সালে স্বচ্ছর জন্যও রাজ্যে মনোনীত হয়েছি। তো আমাদের সাফল্য আছে, খালি এটা মাদ্রাসাগুলো নিয়ে নয়, কিন্তু আমি বলছি বর্ধমান ডিস্ট্রিক্টের সমস্ত বিদ্যালয়গুলো মিলে আমাদের এই সাফল্য আছে। আমাদের দুটি মেয়ে, যে একটি মেয়ে ওই 22 সালেই আপনার রাজ্যে 10th হয়েছিল বোর্ডে, ওই মেয়েটি আবার স্টেটে লং জাম্পে ফার্স্ট হয়েছিল, আর একটি মেয়ে শর্ট পাটে 3rd হয়েছিল। তাহলে খেলাধুলা, আবার ওই মেয়েটি ভালো যোগাসনও করতে পারত। হ্যাঁ, এখন সে কলেজে পড়ছে। যাই হোক, মেয়েদের খেলাধুলার ব্যবস্থা আছে অবশ্যই। মানে আমি বলবো আগে তো এর একটু অন্যরকম মানসিকতা আমাদের সবারই ছিল, আস্তে আস্তে সেগুলো আমরা উঠে আসছি। শরীর গঠনের ক্ষেত্রে, সুস্থতা রক্ষার ক্ষেত্রে এখন কিন্তু আপোস করেন না। এখন কিন্তু মাদ্রাসায় আমি যা দেখেছি, ছেলেদের থেকে মেয়েরাই কিন্তু এগিয়ে আছে। সে পড়াশোনায় বলুন, কালচারালে বলুন, বা খেলাধুলায় বলুন, বা বাগান করাতে বলুন, সবজি বন করুন, মাধ্যমিকের পরীক্ষার্থী মেয়েদের সংখ্যা বেশি। মাদ্রাসায় সবসময় মেয়েদের সংখ্যা বেশি। যেখানে গাছপালায়, যে গাছ গ্রুপটাকে কিভাবে মাদ্রাসার মধ্যে আপনারা অঙ্গীভূত করেছেন? আমাদের তো গাছ গ্রুপ নিয়ে সবই বলেছেন। গাছ গ্রুপ তো আমি নয়, আমরা তো আমরা যারা মানুষজন আছে একই মনোভাবাপন্ন মানুষ। আমাদের মনে হয়েছে যে পরিবেশকে সুস্থ রাখতে গেলে গাছের দরকার আছে, এবং এই গাছ খালি আমাদেরকে অক্সিজেন দেয় এমন নয়, গাছ হয় না এমন জিনিস দেয় না, নাই, সবই গাছ থেকে হয়। তো এই গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এটা আরও বেশি ফিল করেছি যে গাছ লাগানোর দরকার আছে। এবং যদি বিদ্যালয়কে সুন্দর করতে হয়, তাহলে কিন্তু এমনি রং টং করে সুন্দর হয়তো করা যায়, কিন্তু সেটা খুব আর্টিফিশিয়ালি হয়ে যাবে। যদি আমরা কৃত্রিমভাবে না করে যদি ন্যাচারাল করতে চাই, তাহলে গাছ দিয়ে আমাদেরকে মাদ্রাসাকে সুন্দর করে তুলতে হবে, বা শিক্ষালয়কে তৈরি করে রাখতে হবে। তাহলে আপনাদের এই ছাত্রদের মধ্যে যে কোনো পুরস্কারের ক্ষেত্রে গাছ দেওয়া হয়? গাছ দেওয়া হয়। যারা এছাড়া একটা বাগান তৈরি করা, ছাত্রদের উদ্বুদ্ধ করা, তোমরাই গাছ লাগাও, অনেক স্কুলে করছে, বলে না একটা ছাত্রের নামে একটা গাছ দিয়ে দেওয়া হয়, তুমি একে লালন পালন করবে, তুমি বড় করবে, তোমার দায়িত্ব। এক্ষেত্রে আগ্রহ আরও বাড়ে। ওর নিচে যদি আপনারা নামটাও লিখে দেন, এই ছাত্রের নাম, হ্যাঁ এটা দেখবে, হ্যাঁ দেখভাল করবে, এরকম কোনো ব্যবস্থা আছে আপনাদের? আমাদের আছে, এবং আমরা বলে দিই এক এক দিনে এক একটা ক্লাসকে ওই গাছগুলোর পরিচর্যার ব্যবস্থা করা আছে। কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস হয়, সেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা এক একটা ক্লাসকে ওই গাছগুলো পরিচর্যার জন্য যুক্ত আছে। এখন তো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর জোর দিচ্ছে সরকার, জোর দিচ্ছে। আর একটা হচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা কিচেন গার্ডেন আছে। সেই কিচেন গার্ডেনে এখন গেলে আপনি দেখতে পাবেন পালং শাক, পুনকা শাক, মূলো শাক, পেঁয়াজ পাতা, ধনে পাতা, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, তেজপাতা, আর বিলেতি আমড়া, তারপর আপনার এই কাগজি লেবু, সবই আছে। এইগুলো সবই, বিট, গাজর, হ্যাঁ লঙ্কা, ক্যাপসিকাম, এগুলো চাষ করা হয়। মিড ডে মিলে খুবই সহযোগিতা হয় যেগুলো। আর ওখানে হোস্টেল আছে, হোস্টেলের ছেলেরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যে স্কুলের ছেলেরা সবসময় হয়তো পায় না, কিন্তু যারা ওখানে থাকে হোস্টেলে যারা বোর্ডার, তারা কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এবং সেখানে একজন মাস্টারমশাই থাকেন, তিনি ছাত্রদেরকে কিন্তু এটা ভালো শিক্ষা দিয়েছেন আমার মনে হয়েছে। আর তবে খালি একটা মাস্টারমশাইয়ের নাম বললে হবে না, আমাদের নিশ্চিন্তপুর টিম, এই টিম আমাদের কাজ করছে, যার ফলে আমরা এতটা সাফল্য। টিম নিশ্চিন্তপুর। তাহলে আপনাদের আর কি ধরুন এই গাছকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য, হ্যাঁ গাছের প্রয়োজনীয়তা এগুলো জানানোর জন্য কোনো সেমিনার, হ্যাঁ বা কোনো একটা কর্মশালা, হ্যাঁ এগুলো তো মাদ্রাসায় মাঝে মাঝে করা যেতেই পারে। অবশ্যই, এবং সেগুলো হয়ও। আমরা নিয়ে যেতে পারি। আমরা বৃক্ষরোপণ করি যখন, তখন আমরা ওই গাছ গ্রুপের যে টিম আছে আমাদের, তারা যান, তারা গাছ সম্পর্কে দু একটা গাছ লাগিয়ে আসেন, এবং ছাত্রছাত্রীদের গাছ দেওয়া হয়। হ্যাঁ, এ ব্যাপারে কিন্তু ছাত্রছাত্রীরা খুব উৎসাহী। তো একটা আমি বলতে পারি, এই গাছ গ্রুপ যেটা করেছে, সেটা কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে একদম।
সবার মধ্যেই মনে হয়েছে যেন একটা গাছ নেবো। আমরা যখন দেখেছি যেমন লাগানো হচ্ছে বা বৃক্ষরোপণও কমছে, একদম, দুটোই হচ্ছে পাশাপাশি। এবং গাছ যখন আমরা করি, স্টল যখন করি, গাছের প্রতি প্রীতি বাড়বে, ভালোবাসা বাড়বে, তখন এমনি আপোষেই তখন নিজেদের মধ্যেই আলোচনা করবে যে গাছ কাটা উচিত নয়, হ্যাঁ, গাছকে সুন্দর করে রাখা উচিত। এখন গাছের কিন্তু যেটা স্লোগান, একটি গাছ একটি প্রাণ, সেটা আর নেই। এখন হচ্ছে একটি গাছ অনেক প্রাণ। অনেক প্রাণ। আমরা শুরু করেছিলাম একটি গাছ একটি প্রাণ, এখন অনেক প্রাণ। হ্যাঁ, অনেক মানুষের প্রাণ বাড়ছে, প্রচুর অক্সিজেন, এখন অক্সিজেনের দরকার খুব, কার্বন ডাইঅক্সাইড তার দিক ছেয়ে যাচ্ছে। তো যাই হোক, মিসকিন সাহেবের কাছে একটুখানি আমি আসবো যে আপনি সর্বশিক্ষা মিশনের তরফ থেকে কীভাবে আপনারা এই গাছের প্রতি যত্ন নেওয়া বা গাছ গ্রুপকে সহযোগিতা করা এটা করছেন? দেখুন, আমাদের সৌভাগ্য বলতে পারেন যে আমরা 2009 থেকে এই যে পুরস্কারগুলো কথা বলেছি, তখন থেকে যে সমস্ত আধিকারিক আমাদের সঙ্গে এসছেন, জেলা শিক্ষা আধিকারিক, তারা কিন্তু সবাই কিন্তু আপনার গাছপ্রেমী ছিলেন, এবং তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম যে আমাদের পুরস্কারের সঙ্গে এবং এছাড়াও বিভিন্ন স্কুলে কিন্তু এই মিড ডে মিল সংক্রান্ত কিছু কিছু গাছ কিন্তু ওনারা কিন্তু দিয়েছেন। ওনারা বিভিন্নভাবে স্কুলগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন ফলের গাছ, এবং আমরা একবার স্কুলগুলোকে গাছ সমস্ত সাব ডিভিশনে দিয়েছিলাম গাছ গ্রুপের পক্ষ থেকে, সেটা আমাদেরকে উদ্যোগ নিতে বলেছিলেন, এবং মাননীয় ডিএম ম্যাডামও কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছিলেন যে দিয়ে আমাদের অফিসের নিচেতেই কিন্তু আমরা সদর যে নর্থ সাব ডিভিশন সেখানে কিন্তু ক্যাম্প করেছিলাম, এবং বিভিন্ন স্কুলকে ওখান থেকে কিন্তু আমরা ফলের গাছ দিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা কিছুটা হর্টিকালচার ডিপার্টমেন্ট যে আছে আমাদের বর্ধমানে, সেই হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতাও আমরা পেয়েছিলাম। আর বন বিভাগ তো এমনি সহযোগিতা আমাদের করেই যাচ্ছেন। এখন চারদিকে যে বৃক্ষ নিধন হচ্ছে, এই জিটি রোড 4 লেন করার জন্য বিভিন্ন জায়গায়, হ্যাঁ, রাস্তা একদিকে চওড়া হচ্ছে, হ্যাঁ, ক্রমশ, কিন্তু গাছগুলো যে নষ্ট করে দেওয়া হলো অনেক, হ্যাঁ, সেগুলো কিন্তু নতুন করে লাগানো সেভাবে হচ্ছে না। এ আপনাদের কি মন্তব্য? এটা কিন্তু সরকারি স্তরে, বন বিভাগের স্তরে আলোচনা হয়েছে, এটা কিন্তু ওদেরকে বলাও হয়েছে, এবং দেখবেন এই যে দেখুন, রাস্তা বড় করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে ক্ষয় স্বীকার করতেই হবে, হ্যাঁ, ভবিষ্যৎ লাগাতে হবে গাছ। হ্যাঁ, এবার সেই নিরিখে কিন্তু একটা পরিকল্পনা চলছে। আমাদের একটা মিটিংও ডেকেছিলেন প্রশাসন তরফ থেকে, সেখানে অরূপবাবু হাজির ছিলেন। তো একটা পরিকল্পনা চলছে যে যেখানে যেখানে গাছ রাস্তা হচ্ছে, তার যে মানে মাঝখানের যে অংশটা থাকে, গরু ছাগল খায় না এমন জাতীয় গাছ কিন্তু সেখানে লাগাতে হবে, এবং সেই প্রচেষ্টাও কিন্তু আমাদের মাননীয় যারা সরকারি আধিকারিক আছেন তারা কিন্তু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন বিভাগকে সাথে নিয়ে। এবং বর্তমান যিনি আমাদের বন বিভাগের যিনি ডিএফও এসছেন, তিনিও দেখলাম খুবই কর্মঠ, হ্যাঁ, উৎসাহী, এবং সেদিন মাঝিগ্রাম বিশেষরী স্কুলে উনি নিজে গিয়ে ওখানে খণ্ডবনের সূচনা করলেন। এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা, এবং সেদিন হাজির ছিলেন কিন্তু আমাদের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী আমাদের পাঁজা ম্যাডাম, হ্যাঁ, উনি কিন্তু সেদিন হাজির ছিলেন। যাই হোক, আমাদের বড়বাবু হাজির ছিলেন, এবং ওখানে শ্রীখণ্ড স্কুলের একজন মাস্টারমশাই আছেন, এখানে যেমন নাম বলেন আমাদের সিএমএইচ স্কুলের মাস্টারমশাইয়ের কথা, বিশ্বনাথ দাস, ঠিক ওই টাইপের, যাদের কাছে আমাদের বিরল প্রজাতির গাছ কিন্তু আমরা ওখান থেকে কিন্তু পাই, এবং ওনাদের কাছে শিক্ষা পাই যে কীভাবে। এই জন্য উনি দেখবেন আমাদের সায়েন্স সেন্টারে কাজ করছেন, ইউনিভার্সিটিতে কাজ করছেন, বিবেকানন্দ কলেজে কাজ করছেন, হ্যাঁ, এবং ওনাকেও আমাদের যারা আরও এক্সপার্ট আছে তারাও কিন্তু সহযোগিতা করেন, এবং উনি নিজেই তো একটা প্রতিষ্ঠান। এই ধরনের মানুষগুলো আছে বলেই কিন্তু আমাদের গাছ গ্রুপের পক্ষে কাজ করার খুবই সুবিধা হয়। যাই হোক, পরিশেষে আমি একটা কথা বলবো, আরও যারা এই গাছ বা সবুজ প্রেমী আছেন, বিভিন্নভাবে কাজ করছেন, কারণ এই পৃথিবীটা তো একটা ছোটোখাটো জায়গা নয়, সবাই মিলে কাজ করতে হবে। সেই জন্য বলবো সবাই এগিয়ে আসুন, এবং আরও আমরা বৃহত্তর স্বার্থে, বৃহত্তর আকার নিয়ে আমরা সবাই মিলে কাজ করি, তাহলে কিন্তু একদিন পৃথিবীকে আমরা সুজলা সুফলা। এবং রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছে ভালো। এটা মানুষের ক্ষেত্রেও যেমন, সেরকম বৃক্ষনিধন করেও কিন্তু বীজ বাষ্প তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর থেকে আশা করি আপনারা উত্তরণ ঘটাবেন। হ্যাঁ, আমাদের এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এক লাইন একটু বলবো, আমার মনে হয়েছে যে আমাদের তো ওখানে বয়েজ একটা হোস্টেল আছে, তো ছাত্রদের শিক্ষার একটা গুণগত মান বৃদ্ধি হচ্ছে।
তো আমার মনে হচ্ছে যে মেয়েদেরও গুণগত মান বৃদ্ধি হওয়া দরকার আছে একদম। বিশেষ করে। সেই জন্য কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম ওখানে একটা গার্লস হোস্টেল করার। তো সরকার আমাদেরকে সেই গার্লস হোস্টেলটা গ্রান্ট দিয়েছেন। হ্যাঁ, ওদের ভবিষ্যতে 2-1 মাসের মধ্যেই কাজ শুরু হবে। বাহ। অ্যামাউন্টটা অনেক বড় অ্যামাউন্ট, একটা 3 তলা গার্লস হোস্টেল হচ্ছে। বাহ। হ্যাঁ, যেখানে ছাত্রছাত্রীদের মানে ছাত্রীদের বিশেষ করে মেয়েদের পড়াশোনার অগ্রগতি মনে হয় আরও বাড়বে। যারা সেটাও গাছপালাতে সুশোভিত করবে। হ্যাঁ, আর একটা কথা, লাস্ট কথা বলে নিই, যেটা হচ্ছে দেখুন যারা মাধ্যমিক দিচ্ছেন অনেকে বলে অর্থনৈতিক কারণে আমরা দিতে পারছি না, কিন্তু বর্তমান সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আর একটা জিনিস বলি, যেখানে মাদ্রাসার ব্যাপারে যারা আরবি ভাষার খাতা এলো, দেখুন আমাদের গিরিশচন্দ্র ঘোষ তিনি কিন্তু এই ভাষাটাকে শিখে কিন্তু কোরআনটাকে কিন্তু বাংলায় অনুবাদ করলেন। রামমোহন রায় উর্দু ফার্সি, ওনাকে মৌলভী বলা হতো। আর একটা কথা বলি, যেটা হচ্ছে দেখুন আমাদের যারা যারা আমাদের ধর্মের, আমি মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাইছি, আমাদের যারা ধর্মটা এনেছেন, যেমন কৃষ্ণ তিনি ছিলেন গরুর রাখাল, আমাদের হযরত মুহাম্মদ তিনি ছিলেন কিন্তু ছাগলের রাখাল। আচ্ছা, আর আমাদের দেখবেন যিশুর জন্মটা হচ্ছে কিন্তু আস্থা বলে। তাই অর্থনৈতিকটাকে ভেবে নেবেন না, তারা কিন্তু মহান হতে পেরেছে। আমাদের সংবিধান রচয়িতা যিনি, তিনিও কিন্তু একজন খুব সাধারণ মানের, আমাদের এপিজে আবুল কালাম আজাদ খুব সাধারণ ঘর থেকে, একদম এত গরিব দেখা যায় না, সেখান থেকে যদি উঠে আসতে পারে। তাই আমি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তারা তোমরাও বড় হও এবং তোমরা এই মানবদের জীবনাবলী পড়ে শিক্ষা নাও, শিখে তোমরা এগিয়ে এসো এবং আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাকে একটু উন্নতির শিখরে নিয়ে যাও। এই আশা ও ভরসা তোমাদের কাছে আমাদের আছে। আমাদের সোমবার থেকে মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা, হ্যাঁ, এবং আলিম ফাজিল একই সঙ্গে শুরু হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে তারা বার্তা দিলেন আমাদের মিসকিন সাহেব, আমাদের উজির সাহেব, যে সুন্দরভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, হ্যাঁ, এবং মানুষকে ভালোবেসে, গাছকে ভালোবেসে, হ্যাঁ, প্রকৃতিকে ভালোবেসে তারা যেন সচেতন হয়, হ্যাঁ, এবং সুস্থভাবে সমাজ, সুন্দরভাবে সমাজকে গঠন করতে হবে। শুধু নিজের জন্য নয়, আমরা বড় হব, আমরা শিক্ষিত হব সমাজের জন্য, মানুষের জন্য। যে মানুষ তাকে যে সমাজ তাকে সমৃদ্ধ করেছে তাদের জন্য। হ্যাঁ, তো এইটা মনে রাখতে হবে। এতক্ষণ আমরা আলোচনা ছিলাম গাছ গ্রুপ সম্পর্কে, গাছপালার প্রয়োজনীয়তা, গাছ গ্রুপের কীভাবে প্রচার ও প্রসার ঘটছে এবং তাদের কর্মসূচি বিভিন্ন দিগন্তে ছড়িয়ে যাচ্ছে সে সম্পর্কে আলোকপাত করলেন আমাদের সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর মিসকিন সাহেব, এবং পাশাপাশি দুজনই গাছ গ্রুপের সদস্য, তিনি এবং উজির সাহেব নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। তাদের কাছে আমরা গাছপালা সম্পর্কে, গাছ গ্রুপের প্রয়োজনীয়তা সম্পর্কে, শিক্ষার যে কীভাবে ধ্যান ধারণা আরও বদলাচ্ছে, মাদ্রাসা শিক্ষা কীরকম, মাদ্রাসা শিক্ষা স্কুল শিক্ষার তফাৎ কোথায়, হ্যাঁ, এবং এই যে এত সুন্দরভাবে শিক্ষা জগতে মানুষের সঙ্গে গাছকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, শিশুদের সঙ্গে গাছের পরিচয় ঘটানো হচ্ছে বিভিন্ন পুরস্কার বিতরণের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এই সমস্ত কিছু শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম, আপনারা সবাই সমৃদ্ধ হলেন। আশা করি আবার তাদের আগামী দিনে আমরা পাবো। একটা কথা বলে দিই, আবার আমরা পাবো। হ্যাঁ, আমরা আজকে আমাদের সময় সংক্ষেপ, হ্যাঁ, আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। শেখ মিসকিন সাহেব এবং উজির সাহেব দুজনকেই আমি ধন্যবাদ জানাই মুক্তাহবের পক্ষ থেকে। ধন্যবাদ, নমস্কার।